নমস্কার, আজকাল ডট ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে এসে গেছি আরেকজন নতুন অতিথিকে নিয়ে। পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে নির্বাচন, আর সেই নির্বাচনের মুখে রাজনীতির মানুষদের কথা শুনতে তো আর একটু বেশি আগ্রহ তৈরি হয়, তাই না? সেই আগ্রহ থেকে নির্বাচনের কথা, রাজনীতির কথা এবং আরো অন্যান্য নানা রকম কথা নিয়ে আজকে আমাদের অতিথি সুদীপ রাহা। তোমাকে স্বাগত জানাই। তোমাকেও স্বাগত, ধন্যবাদ আমাকে আজকাল ডট ইনে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রায় প্রত্যেকটা এই এক বচন বহু বচন পডকাস্টের অনুষ্ঠানেই সাধারণত কথা বলি প্রথম দিকটা নিয়ে, অর্থাৎ কিনা বলা যায় যে একেবারে শুরুটা, আঁতুরটা, সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল। তোমার এই এখনকার রাজনৈতিক জীবন, এরও তো একটা শুরু আছে, এরও তো একটা সূত্রপাত আছে। সেটা কিভাবে শুরু হয়েছিল সেটা একটু তোমার কাছ থেকে শুনবো। আমার যতদূর মনে পড়ে 2006 সালের সিঙ্গুর আন্দোলন। আমি মফস্বলের ছেলে, ডানকুনিতে আমার বাড়ি। সুতরাং 2006 সালের সিঙ্গুর উত্তাল হওয়ার পাশাপাশি ডানকুনি একটা খুব হটস্পট তখন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইতিপাড়ায় যখন আক্রান্ত হন, মানে তখন খুব ছোট, হয়তো ক্লাস 4-এ পড়ি, খুব সম্ভবত ক্লাস 4-এ পড়ি। সেখানে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাগজে দেখেছি, টিভিতে দেখেছি, ইভেন বাড়িতে বাবা রাজনীতি করবার সূত্রে আমি খানিক আমার মনে হতো যে আমার যে সময়টুকু প্রাপ্য সেই সময়টুকু বোধহয় এই ওনার দল আমার থেকে কেড়ে নিচ্ছে। সেই কারণে ব্যক্তিগত সময়, সেই কারণে মনে মনে একটা ছোট্টবেলা থেকে একটা রাগ ছিল যে ওনার প্রতি, তার কারণ ওই ভদ্রমহিলাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরকম বেধড়ক মার খেতে দেখলাম এবং পারিবারিক সূত্রে যখন দেখেছি রাতের পর রাত বাড়ির মানুষটার না ফেরা, মায়ের অপেক্ষা, সেই এবং টিভিতে টেলিভিশন চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন সিঙ্গুর বিডিও অফিস থেকে বার করে সম্ভবত গান্ধী মূর্তির পাদদেশে আনা হলো, আমি তখন, আমার সেই রাজনৈতিক বোধ তৈরি হয়নি, আমি রাজনীতি বুঝি না তখন। আমার এখনও মনে আছে বাড়িতে টিভিতে বসে দেখছিলাম যে প্রিয়রঞ্জন দাশমুন্সী দেখা করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শাড়ির আঁচল ছেঁড়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রিয়দা, আমি বাংলায় রাজনীতি করব না, ওরা আমার সম্মান লুটে নিয়েছে। এবং অদ্ভুতভাবে, অত ছোট আমি, ওই দৃশ্য আমাকে কাঁদিয়েছিল। তারপর থেকে খবরের কাগজে ওনার ছবি দেখতে পেলে পুরো খবরটা পড়তাম চেষ্টা করে। তারপরে আস্তে আস্তে ওনার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা এবং ওনাকে আইডিয়ালাইজ করে রাজনীতিতে আসা, এবং স্কুল জীবন থেকেই পাড়ায়, এলাকায়, কখনো পঞ্চায়েত নির্বাচনে বক্তব্য রাখতে যাওয়া। তখন কিন্তু আমি স্কুলে পড়ি। সেইগুলোর প্রতি আগ্রহ বাড়লো এবং আমার বাড়ির ক্ষেত্রে আবার যথেষ্ট বিরোধিতা ছিল, মানে রাজনীতি করার ক্ষেত্রে যথেষ্ট বিরোধিতা ছিল। কিন্তু তোমার বাবা তো রাজনীতি করতো। হ্যাঁ, কিন্তু মায়ের দিক থেকে এবং সার্বিকভাবে বাড়ির লোকজন চাইতো না যে রাজনীতি করুক। কিন্তু তারপরেও আমার মনে আছে আমি স্কুলের কোনো একজন শিক্ষকের কাছে পড়তে যাব বলে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গেছি, এরকমও হয়েছে। তো আস্তে আস্তে সেই ইনভলভমেন্টটা বাড়তে শুরু করলো এবং পরবর্তীতে কলেজে আসবার পরে, তুমি কলেজে কত সালে এলে? 2014 সালে আসবার পরে প্রেসিডেন্সি কলেজ, এবং সেখানকার পরিবেশে বাম, অতি বাম, তাদেরকে খুব কাছ থেকে দেখা, তাদের কিছু ভালো লাগা, কিছু অপছন্দ, কিন্তু কোথাও একটা জিনিস মনে হয়েছিল যে প্রেসিডেন্সির মধ্যে যে ঔপনিবেশিক কালচার, যে এলিটিজম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করা, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ আলোচনা করা, সেইটা আমাকে ওদের রাজনীতির প্রতি আরও বেশি করে বিরক্ত করে দেয়। এবং আমার মনে হয় যে আমি ওখানে ছাত্রদেরকে নিয়ে, যত সংখ্যক ছাত্রছাত্রীরাই থাকুক, তাদেরকে নিয়ে মমতাপন্থী একটা ছাত্র সংগঠন সেটা তৈরি করব, এবং সেটা আমি করেছিলাম। কিন্তু প্রেসিডেন্সি কলেজ মানে তো প্রেসিডেন্সি কলেজের একটা দীর্ঘ ইতিহাস আছে, নকশাল আন্দোলনের সময়কার ইতিহাস এবং বাম রাজনীতি, যেটা তুমি বললে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি জাতীয়তাবাদী দলের
কথা বলা বা জাতীয়তাবাদী রাজনীতির কথা বলা, বামপন্থী রাজনীতির উল্টো দিকে দাঁড়িয়ে একটা দলের কথা বলা, সেই লড়াইটা তো একটু কঠিন ছিল সেই যেখানে। দেখুন, সলিল চৌধুরীর গান শুনতে গিয়ে বা যে কোনো গণসঙ্গীত শুনতে গিয়ে আমি ওই স্কুলবেলার ছোট্টবেলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। সেখানে একটা মিছিলকে যখন লিড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার চোখের সামনে রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি ওনাকে এভাবে দেখেছি, অন্য কাউকে দেখিনি। সেটা আমার মনে হয় সেটা অন্যান্য রাজনৈতিক দলের হয়তো ব্যর্থতাও, যে আমার জেনারেশনের যারা, তাদের মধ্যে বামপন্থীদের মধ্যে এমন কাউকে উঠে আসতে দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। এবং তার সংগ্রাম, আন্দোলন, জেদ, মাটি কামড়ে পড়ে থাকা, এইটা আমাকে আরও বেশি প্রেসিডেন্সির ভেতরে আমাকে আরও উজ্জীবিত করেছিল। আমি কিন্তু কখনোই শাসনের রাজনীতি, শাসকের রাজনীতি করতে চাইনি। প্রেসিডেন্সির ভেতরে তো আমি একেবারে মার্জিনালাইজড, বিরোধী, কট্টর, মানে সেই বিরোধের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। আমি কিন্তু সেই বিরোধটা এনজয় করতাম, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘরানার রাজনীতিটা আমাকে আরো বেশি করে প্রভাবিত তুমি কি করলো। তখন, তুমি যে সময় প্রেসিডেন্সি কলেজে পড়ছো, সেই সময়কার পরিস্থিতি, সিঙ্গুর নন্দীগ্রাম হয়ে গিয়েছে সেই সময়, সরকার গঠিত, নতুন সরকার পশ্চিমবঙ্গে এসছে, তো তুমি কি ভেবে নিয়েছিলে যে তুমি রাজনীতি করবে? আমি অনেক ছোটবেলায় ভেবে নিয়েছিলাম আমি রাজনীতি করবো। আচ্ছা, অনেক ছোটবেলায়, মানে সেটা আমি বলছি তো, যে আমি যখন, না মানে যে সময় ছেলেমেয়েরা ভাবে যে ডাক্তার হবে, না, কি ইঞ্জিনিয়ার হবে, কি স্কুল শিক্ষক হবে, কি সেই সময় তুমি ঠিক করে নিয়েছিলে যে তুমি ছোটবেলায় তো এই রচনা লিখতে হতো, তোমার জীবনের বড় লক্ষ্য হয়ে কি, কি হতে চাও? বড় হয়ে কি হতে চাও। সেখানে অনেক জায়গায় অনেক রকম, শিক্ষক হতে চাই, অধ্যাপক হতে চাই। অধ্যাপক হতে চাই, কিন্তু তার চেয়ে অনেক বেশি রাজনীতি করতে চাই, রাজনৈতিক কর্মী হতে চাই। সেই ইচ্ছাটা ছোটবেলা থেকেই ছিল, এবং সেখানে অবশ্যই আমাকে উদ্বুদ্ধ যিনি করেছেন, আমি বারবার বলছি, আমি এরকমও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মানে বই উপলব্ধি, আমি কিন্তু পড়ার বইয়ের ভেতরে উপলব্ধি বইটা লুকিয়ে পড়েছি, এবং ভেতরের ঘটনাগুলো আমাকে শিহরিত করেছে। এবং পরবর্তীতে এই যে যত গান, মানে যে গান রাজনীতিকে কেন্দ্র করে, যে গানের প্রেক্ষাপটে রাজনীতি আছে, যে নাটকের প্রেক্ষাপটে রাজনীতি আছে, সেই জায়গায় আমি আমার অবচেতনে অদ্ভুতভাবে সেই পরিস্থিতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে কোথাও একটা মেলাতে চাইতাম, এবং সেগুলো মিলতো। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একজন আইডল হয়ে গেলেন, এবং সেখান থেকেই তোমার সারাক্ষণের রাজনীতির মানুষ হওয়ার। অ্যাবসলিউটলি। এবং আমি বলছি যে এরকমও হয়েছে যে স্কুলে গেছি, স্কুলের খাতার পেছনের পাতায় খবরের কাগজ থেকে কাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, সেটা হয়তো একটা গাম দিয়ে পেস্ট করে রাখা। সেই সময় আমি দেখেছি যে আমার যারা সহপাঠী, তারা হয়তো স্কুলের পেছনের পাতায় প্রেমপত্র লিখছে, কিন্তু আমার পাতাটা খুললে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা দেখছি। মানে হয়েছে এটা এভাবেই, মানে ওটা আমাকে খুব টেনেছিল সেই সময়, আকর্ষণ করেছিল। তারপর তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস যখন সরকারে, তখন তুমি পুরোপুরি রাজনীতি করার কথা ভাবলে, এবং তারপর এই দলটা নানা রকম চড়াই উচ্চাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে। প্রথম সারির কয়েকজন নেতা ছেড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, এরকম নানা রকম ঘটনা ঘটেছে। তোমার কি মনে হয় যে তুমি কেন এই দলটার সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোমার একটা আছে, একটা শ্রদ্ধা আছে এবং আছে, সেইটা তো ঠিক আছে, কিন্তু একটা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তুমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন থেকে যেতে চাও বা থেকে গেলে বিভিন্ন টালমাটাল সময়? তার কারণ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যেখানে আমাদের অনেক কিছু করে দেখার সুযোগ আছে। আচ্ছা, কিরকম? ঠিক আছে, মানে আমার মনে হয় যে আমাদের দল, এই দলের যদি একটা কনস্টিটিউশনাল, মানে আমি বলছি আপনাদের দলের যে বই, দলের আদর্শ, ম্যানিফেস্টো, দলের কর্মসূচি, সেগুলো ছাড়াও দলের রুলস অ্যান্ড রেগুলেশন, দল কিভাবে সমাজকে দেখে, দল কিভাবে আগামীর সমাজকে দেখতে চায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে, শিল্পের ক্ষেত্রে কিভাবে, শিক্ষার ক্ষেত্রে কিভাবে, স্বাস্থ্যের ক্ষেত্রে কিভাবে, এইগুলোতে আমার মনে হয় আমাদের দলের অনেক কিছু করবার, দেখবার সুযোগ আছে, যেটা অন্য দলের ক্ষেত্রে নেই। আমার মনে হয় আমার দল সময়ের সঙ্গে নিজেকে ইভলভ করতে পারে, ভবিষ্যতেও পারবে, কিন্তু
বিজেপির মতো একটা দল, যে দলের মধ্যে ধর্মীয় মৌলবাদ, মানে আমি বলছি সাম্প্রদায়িক লাইনটা স্পষ্ট, সিপিআইএম এর মতো একটা দল যেখানে জন লেনন, মার্কস, লেনিন, সেটার একটা রাস্তা, মানে সেগুলো নির্ধারিত, কিন্তু এখানে ভাঙা গড়াটা মানুষের আওয়াজ অনুযায়ী, মানুষের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতি মুহূর্তে বদলাতে পারে। সুতরাং সেই ইভলভমেন্টের জায়গাটা, তুমি বলছো বিবর্তনের জায়গাটা, পরিসরটা অনেক বড়, পরিসর অনেক বড়, এবং সেখানে ভিন্ন মত, ভিন্ন মতামত, সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা, অ্যাবসলিউটলি সেই জায়গাটা অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। বিহার নির্বাচনের সময় প্রিয়াঙ্কা ভারতীর মতন মানুষকে দাঁড় করি, মানে সামনে এনেছিল তেজস্বী যাদবের দল, এবং তারা যখন টেলিভিশন মিডিয়ায় কথা বলছেন, তারা অত্যন্ত শার্প এবং অত্যন্ত স্পষ্টবাদী, এবং টেলিভিশন মিডিয়ার যে বিতর্ক এবং ইত্যাদি প্রভৃতি, সেগুলোতে গিয়ে তারা খুব স্পষ্ট করে কথা বলছেন। তোমার কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের, আমি শুধু তোমার দলের ক্ষেত্রে বলছি না, পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এই যে নতুন প্রজন্মের উঠে আসা এবং তাদের যে রাজনীতির চর্চা, এই চর্চার জায়গাটা কি যখন 70-80 দশকে বামপন্থী ছাত্র আন্দোলনের সময় যে ছাত্র আন্দোলনের যে ঢেউ ছিল, সেখানকার ছাত্রদের নেতা হয়ে ওঠা বা রাজনীতিতে আসার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কি একটু ক্ষয়িষ্ণু হয়েছে কোথাও গিয়ে সামাজিক কারণেই বিভিন্ন রকম? অন্তত আমি আমার দলের ক্ষেত্রে বলতে পারি সেটা ক্ষয়িষ্ণু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিরকম তার কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না। মানে আমি বলছি, আমি আজকে 2019 সালে কলেজ পাশ করবার পরে 2019 সালের সেপ্টেম্বর মাসে দল আমাকে মুখপাত্র করেছে। আমি সদ্য কলেজের স্নাতকোত্তর একটি ছেলে, দল আমাকে বিভিন্ন জায়গায় দলের প্রচার কর্মসূচিতে পাঠিয়েছে। পরবর্তীতে দল আমাকে ত্রিপুরায় দায়িত্ব দিয়েছে, ত্রিপুরায় আমি কাজ করবার সুযোগ পেয়েছি। তার পরবর্তীতে দল যেখানে যখন যেভাবে টাস্ক দিয়েছে আমি সেটা করেছি। দল টেলিভিশন চ্যানেলে যখন দলকে দলের হয়ে বলতে পাঠিয়েছে আমি সেটা বলেছি। আপনি বিজেপির মতো একটা, যারা বলে পৃথিবীর সবচেয়ে বড় রেজিমেন্টেড পার্টি, সেই পার্টিতে দেখান পশ্চিমবঙ্গে এমন একজন, দুজন, তিনজন, চারজন, চারটে মুখ দেখান যাদেরকে বিজেপি এইভাবে এই জায়গায় তুলে এনেছে, একেবারে গ্রাসরুট স্তর থেকে তুলে এনেছে, কাউকে সমাজ মাধ্যম থেকে তুলে এনেছে, কাউকে কলেজ ইউনিভার্সিটির পরিসর থেকে তুলে এনেছে, কাউকে কেউ হয়তো ভালো স্লোগান দেয় তাকে সেই জায়গা থেকে তুলে এনেছে, কেউ হয়তো একটা সোশ্যাল মিডিয়ায় ভালো ভিডিও করে সেই বার্তা দেয়, দল তাকে কাজে লাগিয়েছে। বিজেপির সেই জায়গা কোথায়? আসল মুশকিলের জায়গাটা হচ্ছে যে বিজেপি আসলে বাংলার বোঝে না, বাঙালির আবেগকে বোঝে না, চেনে না। আমরা কেন বলছি? বিজেপি মনে করে ইলেকশনের 6 মাস আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দেব, আমরা সেই ভিডিও দেখাবো, সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে বিজেপিতে ভোট দেবে। কিন্তু ম্যাটার ইজ নট সো ইজি, ম্যাটার ইজ নট সো ইজি। তার কারণ বাঙালির যে সাজাত্য বোধ, যে জাত্যাভিমান, সেটা নিয়ে বাঙালি বড় হয়েছে। একটা 1.5 মিনিটের সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তারা বিজেপিকে ভোট দিয়ে দেবে? বিজেপি টাকা দিয়ে কর্মচারী নিয়োগ করে, তৃণমূল কংগ্রেস আবেগ, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, আন্দোলনের পাঠ দিয়ে কর্মী তৈরি করে। রাজনীতিতে কর্মচারী নয়, কর্মীর গুরুত্ব অনেক বেশি। বেশ, আমি এবার আবার একটু তোমার ব্যক্তিগত জীবনে ফিরে আসি। তোমার বেড়ে ওঠা ডানকুনিতে, এবং ডানকুনির আঞ্চলিক রাজনীতি নাকি কলকাতার হেডকোয়ার্টারের রাজনীতি? আমি তো আঞ্চলিক রাজনীতি করেছি। আচ্ছা, আমি ডানকুনি শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতির দায়িত্বে ছিলাম 2014 সালে। আচ্ছা, পরবর্তীকালে আমি ইউনিভার্সিটিতে কাজ করেছি। আমি বলছি যে আঞ্চলিক রাজনীতি না কলকাতার হেডকোয়ার্টারের রাজনীতি, কোনটাতে তোমার মনে হয় যে বেশি তুমি কমফোর্টেবল বা বেশি তুমি করতে ভালো লাগে? দেখো, রাজনীতি হেডকোয়ার্টারে বসে হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, আমার মনে হয় তোমাকে যদি রাজনীতি করতে হয় তাহলে তোমাকে প্রান্তিক গ্রাম বাংলায় গিয়ে সাধারণ মানুষ কি বলছে, মানুষ কি চাইছে, তার প্রয়োজনে তার খাবার জলটা টেস্ট করে দেখতে হবে যে জলের স্বাদটা কীরকম। মানে আই হ্যাভ ডান দিস। ওকে, আমি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে পার্টি যখন কোনো কাজে পাঠিয়েছে, আমি কিন্তু খুব সাধারণভাবে, খুব সাধারণ মানুষের বাড়িতে বসে একটু জল দিন তো, স্টিলের গ্লাসেই একটা জল দিয়েছে, জলটা খেয়েছি, এবং আমার ভেতরে একটা ধারণা হয়েছে যে তারা কি ধরনের জল খান, কি প্রয়োজন। সুতরাং হেডকোয়ার্টারে বসে রাজনীতি আমার মনে হয়
সেই জমিদারদের রাজনীতিটা দিল্লি থেকে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল আর যাই করুক হেডকোয়ার্টারে বসে রাজনীতি করে না। আমার তোমায় দুটো প্রশ্ন করব, দুজনের সঙ্গে দেখা হওয়ার ইতিহাস জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন প্রথম সামনাসামনি দেখা হলো বা কথা হলো, তিনি কি বললেন? আর দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন সামনাসামনি দেখা হলো, তিনি প্রথম কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল 2011 সালে। একটা ফুটবল ক্লাবের মাঠের অনুষ্ঠানে উনি এসেছিলেন। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 9-এ পড়ি। তখন কি উনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে? মুখ্যমন্ত্রী হয়েছে 2011 সালে। আচ্ছা। একটি ক্লাবের প্রায় 91 বছরের উদযাপন হচ্ছে, কলকাতার বড় ফুটবল ক্লাব। সেই ক্লাবের অনুষ্ঠানে আমি গেছি এবং অদ্ভুত ব্যাপার, ওই একটা মানে হয় না অনেকগুলো পাতায় ওনারই বিভিন্ন ছবি, খবরের কাট আউট, সেগুলো নিয়ে ছোট ছোট করে লেখা, সেইটা একটা স্পাইরাল বাইন্ডিং করে ওনার হাতে দেওয়ার জন্য, এইটুকুই আমার ইয়ে ছিল। তো গোটা বিষয়টা মানে তথ্যচিত্র, কিন্তু সেটা তথ্যচিত্রটা খাতায় মানে বইতে, একদমই বাচ্চাদের, একদম শিশু সুলভ একটা জিনিস, কিন্তু সেটা অনেক আন্তরিক, মানে ওটা 6 মাস 8 মাস ধরে তৈরি করেছিলাম। যাই হোক, সেটা যখন দেখা হলো ওনার সাথে, অদ্ভুত ব্যাপার, মানে তখন তো একটা মানে হার্টবিট বেড়ে যেত আর কি। আমি বুঝতে পারছি যে ধুকপুকটা বেড়ে গেছে আর কি। তো হঠাৎ করে উনি বসে পাতাটা উল্টাচ্ছেন, উল্টাতে উল্টাতে ওই মঞ্চেই আমি বেশ ছোটোখাটো হয়ে ওনার এখানে দাঁড়িয়ে আছি পাশে। তো হঠাৎ করে বললেন, শোন এটা না এত সাল হবে না, এটা এত সাল হবে, আমি একটা কিছু ভুল লিখেছি বলে হট করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে স্কুলে একটা খেলার মাঠ আছে তো? আচ্ছা। আমি ভাবছি যে আচ্ছা ওনার সাথে তো আমার রোজ দেখা হয় না, উনি আমার পাড়াতেও থাকেন না, কিন্তু এই যে একটা অদ্ভুত আন্তরিক বিষয়, এবং যেটা দূর থেকে দেখে ওনাকে মনে হয়, সামনে গিয়ে মনে হলো আরে এই তো সেটা, আমি সেই স্পার্কটা পেয়েছিলাম এবং সেটা আমার জীবনের একটা অন্যতম সুখস্মৃতির মধ্যে একটা। পরবর্তীতে বহুবার দেখা হয়েছে। 2015 সালের প্রেসিডেন্সির 199তম যে জন্মদিন, সেই জন্মদিনে সে এক অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় হাত ধরে ঢুকিয়েছিলাম ডিরোজিও হলে তখন, এবং রাজ্যের এরকম মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছিলাম নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী 4 জন ছাড়া আর কেউ ঢোকেননি, কোনো পুলিশ ছিল না। প্রেসিডেন্সির ছাত্ররা বিক্ষোভ করছেন, ঢুকতে দেবেন না, এবং আমি ভাবলাম তখন যে ঠিক পথেই আছি। রাত্রির 2:30টার সময় ভাইস চ্যান্সেলরকে ফোন করে উনি হঠাৎ করে কথা বলতে বলতে উনি বলেছেন যে আচ্ছা আমাদের একটা বাচ্চা ছেলে মার খেয়েছিল, ও কেমন আছে? এবার আমি ঘটনাচক্রে উপাচার্যের সঙ্গে আমিও ঘেরা উঠছিলাম সেদিন। তো সেদিন সেখানে আর কি উপাচার্য বলেন হ্যাঁ ওকেও এরকম ঘেরাও করে রেখেছে, তা আপনি দেখে রাখবেন ইত্যাদি ইত্যাদি। তা আমার তখন আরও কনফিডেন্ট হয়েছিলাম যে ঠিক রাস্তাতেই আছি, দেখা যাক, লেটস সি। আর অভিষেক ব্যানার্জি 2019 সালের ছাত্র সমাবেশের পরে, ছাত্র সমাবেশের দিন ইনফ্যাক্ট আমি দিদির সাথে কথা বলতে যাই। তারপরে দিদিও আমাকে বলেছিলেন যে কাজ করো, তখন তুমি করে বলতেন কাজ করো। পরবর্তীতে 2019 সালে আমি মুখপাত্র হওয়ার ঠিক আগে খুব সম্ভবত 31শে আগস্ট বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, এবং উনি এত ভাইব্রেন্ট, এত শার্পভাবে কথা বলেন এবং এত অকাট্য যুক্তি দিয়ে কথা বলেন, এবং ওনার প্রফেশনালিজম, একটা কাজ সেটা কত গোছানো হতে পারে এবং নিখুঁত হতে পারে। আমি নিজে একটু এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে একটু পারফেকশনিস্ট আমার মনে হয়, কিন্তু উনি যে ধরনের পারফেকশনিস্ট সেটা আমাকে খুব টেনেছিল আর কি। এবং আমার মনে হয়েছিল যে নতুন প্রজন্মের যারা রাজনীতি করতে এসছে তাদের এরকম একজন নেতা দরকার। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি সম্পর্কে আমার আরও একটু জানার আছে। খুব ইন্টারেস্টিং কয়েকটা শব্দ তুমি ব্যবহার করলে, প্রফেশনালিজম, যতটা গোছানো, এটা আমারও একটা দূরত্ব থেকে দেখে মনে হয় যে উনি ভীষণ মানে একটা কোনো ছক যদি ওনার মাথায় থাকে, সেটা বক্তব্যের ক্ষেত্রে হোক, কোনো বিষয় সাংগঠনিক কোনো বিষয় কার্যকর করার ক্ষেত্রে হোক, সেটা উনি মেনটেন করেন। তো এটা আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে
অভিষেক ব্যানার্জির থেকে ঠিক কোন কোন জিনিসগুলো তুমি শিখলে? আমি তো বললাম যে আরও কতটা যুক্তিগ্রাহ্য কথা বলা যায়, আরও কতটা তথ্যভিত্তিক হওয়া যায়, আরও কতটা মানুষের কাছে গিয়ে বসে তথ্যভিত্তিক কথা বলে মানুষ শোনে, সেটা আমি দেখেছি। এবং মানে ছোড়নেওয়ালা নয়। ছোড়নেওয়ালা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে জেদ, একটা পড়ে থাকা, মার খাওয়া, যা হবে দেখে নেব, এরকম একটা মানসিকতা, তার প্রতিচ্ছবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখেছি। যে যাই হয়ে যাক ছাড়বো না, যা খুশি করে নিক, লড়ে নেব, এই মানসিকতা আমরা চাই এটা দেখতে। আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করি, আমরা চাই যেখানে বাংলাকে এতভাবে ডিফেম করা হয়, যেখানে বাংলাকে কখনো ভাতে মারা হয়, কখনো বাংলার জাত্যাভিমানে আঘাত করা হয়, বাংলার মনীষীদের উপর আক্রমণ নেমে আসে, সেই পরিস্থিতিতে আমাদের মনে হয় যে বাংলা থেকে এরকম একজন নেতার প্রয়োজন আছে যে দিল্লির জমিদারদের বিরুদ্ধে চোখে চোখ রেখে এই লড়াইটা পার্লামেন্টে দাঁড়িয়ে করবে। এবং আজ পর্যন্ত আপনি সেটা যদি দেখেন নোটবন্দি, বা আপনি যদি দেখেন পেহেলগাঁওয়ের ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে যেভাবে, বিজেপিকে যেভাবে ওভার বাউন্ডারি করে মাঠের বাইরে করেছেন, এবং আজ পর্যন্ত যা যা প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রীর হিম্মত হয়নি একটা প্রশ্নের উত্তর দেওয়ার। সুতরাং এই মানসিকতাটা আমার মনে হয় নতুন প্রজন্মের মধ্যে, নতুন প্রজন্ম কেন, আমার মনে হয় যারা প্রবীণ প্রজন্ম, দে আর অলসো, তাদেরও উচিত অ্যাডাপ্ট করা এটা। তুমি এই এসআইআর এবং এসআইআর পর্বের বিভিন্ন সময় দলের কাজে দিল্লিতে গেছো বা রাজ্যের মধ্যে হয়তো বিভিন্ন জায়গায় গেছো, মানুষের কাছ থেকে কি শুনছো, কি শুনেছো? যে আমি দুটো জিনিস জানতে চাইবো। যে এক, নির্বাচনের প্রেক্ষিতে ব্যাপারটা দেখার কোনো কারণ নেই, আমি বলছি একদম সাধারণ সাধারণ জায়গা থেকে মানুষ কি বলছে। হ্যাঁ, যে মানুষের কাছে কি শুনেছো? দেখো 2014 সালের পরে, ক্ষমতায় আসবার পর এই দলটা বিজেপি, সাধারণ মানুষ বলছে আমরা আর কতবার লাইনে দাঁড়াবো। নোটবন্দির জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে। নোটবন্দির পরে ওরা বলল যে আধার কার্ডের জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে। চোখের মণি ছবি তুলতে একদিন লাইনে দাঁড়িয়েছে, হাতের টিপছাপ দিতে একদিন লাইনে দাঁড়িয়েছে, তারপরে আধার কার্ডটা কালেক্ট করবার জন্য গিয়ে লাইনে দাঁড়িয়েছে। আধার কার্ডটা যখন হয়ে গেল, তার 6-8 মাসের মধ্যে বললো আধারের সাথে প্যান নাম্বার লিঙ্ক করতে হবে, তার জন্য লাইনে দাঁড়িয়েছে। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, তার জন্য লাইনে দাঁড়িয়েছে। আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তার জন্য লাইনে দাঁড়িয়েছে। পরবর্তীতে আজকে এসে আবার এসআইআরের জন্য সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে। একটা সরকার দেশের জনগণকে কার্যত লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর যেখানে বাংলার সরকার দুয়ারে সরকার হয়ে সরকার হিসেবে মানুষের দরজায় পৌঁছে গেছে, সেটা না, সেটা তার ঠিক বিপরীত ছবি দিল্লির জমিদাররা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষকে, প্রায় 1200 মানুষের প্রাণ গেছিল নোটবন্দির কারণে। সেই নোটবন্দি থেকে ভোটবন্দি পর্যন্ত সাধারণ মানুষ নাজেহাল, তারা তিতি বিরক্ত, তাদের এই অসহ্য অত্যাচার। এবং শুধুমাত্র বাংলার ক্ষেত্রে মানুষ এটা বুঝতে পারছে যে বিজেপি বাংলা জিততে পারে না। সেই আগ্রাসী মনোভাব থেকে, সেই প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকে। নাহলে আপনি আমাকে বলুন না, 2019 সালের পরে বিজেপির তো এতজন সাংসদ ছিলেন, জলপাইগুড়িতে ছিল, দার্জিলিংয়ে ছিল, বাঁকুড়ায় ছিল, বিষ্ণুপুরে ছিল, যে জায়গাগুলোয় বিজেপির সাংসদরা জিতেছিলেন, সেই জায়গার মানুষ কেন 100 দিনের কাজের টাকা পায়নি? সেই জায়গায় কেন জল জীবন মিশনের টাকা আজ অবধি ঢোকেনি? সেই জায়গায় কেন বাংলার মানুষের প্রাপ্য যে রাস্তার টাকা, সেই টাকা পায়নি? ছেড়ে দিলাম কেন্দ্রীয় সরকার, তারা সেই এলাকাগুলোর জন্য কি কাজ করেছে? কিচ্ছু করেনি। উত্তরবঙ্গে যান, চা বাগানগুলোর কি অবস্থা। এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বাংলায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাদের এখান থেকে নির্বাচিত প্রতিনিধি পাঠান, আমরা সমস্ত চা বাগান খুলে দেবো। কিচ্ছু করেনি, শুধু মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যে কথা। সেই আগ্রাসী মনোভাব থেকে বাংলাকে ডিস্টার্ব করো। অসমে হচ্ছে না, কিন্তু ত্রিপুরায় হচ্ছে না, মিজোরামে হচ্ছে না, নর্থ ইস্টের এতগুলো রাজ্য বর্ডার যারা শেয়ার করে, সেই রাজ্যগুলোতে হচ্ছে না। আর বাংলায় ঢুকলে সবাই নাকি বাংলাদেশি, অথচ গত নভেম্বর মাসে ত্রিপুরা থেকে 21 জন গ্রেফতার হয়েছে। আমি ত্রিপুরার প্রসঙ্গে আসবো, তুমি ত্রিপুরার কথাটা আগে বললে, আমি ত্রিপুরার প্রসঙ্গে আসবো। রাজনীতির প্রশ্ন দুটো তিনটে করলাম, এবার আমি আবার একটুখানি
তোমার রাজনীতিতে বেস্ট ফ্রেন্ড কে কে প্রথম 3-4 জন? রাজনীতিতে বেস্ট ফ্রেন্ড মানে সে তো সব কলিগদের নাম বলতে হবে হ্যাঁ তাহলে। সেরকম মানে যারা কলিগস, হ্যাঁ। না না এরকম আলাদা করে নাম বলা খুব মুশকিল, মানে এটা করতে গিয়ে একজনের নাম বলবো আর একজনের নাম বলবো না, সেটা খুব তাদের প্রবলেমেটিক। সঙ্গে কথা হয় মানে সবার সাথে কথা হয় আমার, মানে আমার মানে লোকে এমনি ভালো আছেন কিনা জানতেও ফোন করে, হ্যাঁ, তাদের সাথে কথা কিন্তু হয়। সেইটা বাদ দিয়ে আমি বলছি যে রাজনীতির আলোচনা তো ঠিক আছে, না আমার সবার সাথে কথা হয়, আমি এই বিতর্কেই যাব তুমি না। কিন্তু পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা না, করছো না। যাতে কেউ তোমায় শেষে ফোন করে না বলে আমার নামটা বললি না কেন। না 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 এরকম কোনো ব্যাপার নেই, আমার সবার সাথে কথা হয় এবং ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক আমার। কোথাও কোনো অসুবিধে হলে বিভিন্ন সিনিয়র এমপিস যারা যারা কোনো একটা বিষয় নিয়ে হয়তো পড়াশুনো করেছেন বা আমার মনে হয় যে উনি বলতে পারবেন, আমি তাদের কাছ থেকে সেই সাজেশন নিই। কেউ হয়তো একটা ভালো বলেছেন, খুব ভালো বক্তব্য রেখেছেন, তিনি সভা করে ফেরবার পরে তার সাথে কথা হয় যে এই জায়গাটা কোথায় পেলে, এই কনটেক্সটটা কোথায় পেলে, হ্যাঁ এর এই ব্যাখ্যাটা কোথায় গেলে পাওয়া যায়। তিনি আবার 3-4টে বইয়ের সাজেশন দিলেন, আমি কোথাও একটা টুকটুক করে লিখে নিলাম, চেষ্টা করলাম সেগুলো কতটা যতটা পারা যায়। তোমার মনে হয় কি পার্লামেন্টেরিয়ান হিসেবে এখন যে পার্লামেন্ট উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুদিক দিয়ে কাদেরকে তুমি প্রথম 5-এ রাখবে, কাদের বক্তব্য শুনতে এটা সবচেয়ে ভালো এটা লাগে? এটা এটা একদম ধৃষ্টতা, এটা আমি করতে পারি না, এটা আমি না করতে তবু পারি তোমার না। তোমার তোমার তো ফেভারিট পার্লামেন্টেরিয়ান তো থাকতে পারে যার কথা ফেভারিট পার্লামেন্টারিয়ান ডেফিনেটলি যেভাবে ডেরেক ওব্রায়েন আমাদের রাজ্যসভার দলের, তিনি রাজ্যসভার কথা বলছি আমি, আগে প্রথমে আপার হাউসটা বলি যে আমার ফেভারিট আর কি। কিন্তু ফেভারিট মানে আমি আবার মনে হবে যে ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছি বা পলিটিক্যাল কারেক্টনেস থেকে, কিন্তু আমার মনে হয় যে 1, 2, 3, 4, 5 এটা বলবার মতো জায়গায় আমি নেই, আমি খুব সামান্য তুচ্ছ একজন, আমি শ্রোতা মাত্র। না তুমি শ্রোতা হিসেবে আমার মনে হয় মার্কস দিচ্ছ না, আমি বলছি তুমি আইডিয়ালাইজ করছো, হ্যাঁ, তোমার কিন্তু দেখতে ভালো সেখানে লাগে। কোনো ক্রমিক নেই। ক্রমিক নেই, আমি ওকে ওকে ফাইন, ক্রমিক নেই। র্যান্ডমলি বলতে পারি। হ্যাঁ। ডেরেক ওব্রায়েন যেভাবে কেন্দ্রীয় সরকারের বারবার রোষানলে পড়েছেন, সেটা এখান থেকে প্রমাণ হয় যে ঠিক জায়গায় ঠিক কথাটা বললে তখন সহ্য করতে তাদের অসুবিধে হয়েছে। এবং অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওকে একদম বাঙালি অস্মিতা, যে কথাগুলো আমরা বাংলায় বসে বলতে চাই, যে আমাদের দাবিগুলো রাখতে চাই, রাজ্যসভার একটা খুব স্যাংটিটি আছে, তো সেই রকম একটা জায়গাতে উনি যেভাবে বলেন সেটা আমার আমার অন্তত শুনতে খুব ভালো লাগে। বাকি সবাই, সাগরিকা ঘোষ অলসো ভেরি গুড স্পিকার, স্পিকার হিসেবে শুনতে ভালো লাগে। আর লোকসভায় যখন নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অন্তত চেষ্টা করি 7-8 মিনিট আগে টেলিভিশনটা খুলে বসবো আর কি, শুনবো। এছাড়াও সায়নী ঘোষ ভালো বলে এবং মাল্টিলিঙ্গুয়াল, সব ভাষায় খুব ভালো বলেন, শুনতে ভালো লাগে। তাছাড়াও পুরনো সাংসদদের মধ্যে অনেকে ভালো বলেন, একদম পার্লামেন্ট কাঁপিয়ে আমাদের সমস্ত সাংসদরা মোটামুটি বলেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সেলফি ভাইরাল হয়েছিল, জিম সেলফি, আচ্ছা, যে ছবিটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তো নতুন প্রজন্মের যারা সাংসদ, কয়েকদিন আগে আমি দেখলাম একটি মিডিয়া হাউস উইন্টার সেশনের ফ্যাশন স্টেটমেন্ট সাংসদদের, সেটা নিয়ে ছবি অনেকগুলো দিয়েছে। সেই ছবির মধ্যে শশী থারুর আছেন, রাঘব চাড্ডা আছেন, সেই ছবির মধ্যে কাঙ্গানা আছে, নানা রকম আছে। তো তোমার কি মনে হচ্ছে? দেখো আমি একটা কথা বলি, দিল্লি ইজ আ বিগ থিং, ওকে, তো এটাই আমাকে ছেড়ে দাও। দিল্লির ব্যাপার ভাই, না না বড়দের ব্যাপার, আমি এসব বলতে পারবো কথা না। বলছি না, আমি বলছি যে রাজনীতির যে ধরনটা ছিল, রাজনীতির যে সি ফ্যাশন স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে অন্তত আমার কাছে। ওকে, তার কারণ ফ্যাশন স্টেটমেন্ট তোমাকে যে যে দৃশ্যমানতা, তুমি যেখানে যে কথাটা বলতে যাচ্ছ, আমার মনে আছে আমি 28শে আগস্টের আগে একদম নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল যত জায়গায় আমাকে ডেকেছিল মিছিল করতে যাওয়ার জন্য, আমি বলেছিলাম যে মিটিং ফিটিং ছাড়ো, উই উইল ডু র্যালি, মানে মানে মিছিল করব আমরা। হাতে রবীন্দ্রনাথের ছবি, বিদ্যাসাগরের ছবি, রামমোহনের ছবি নিয়ে একদম অ আ ক খ লিখে সেই উত্তরীয় সবাই মিলে পড়ে আমরা মিছিলে হেঁটেছি। এটা যে ন্যারেটিভটা সেট করে, এটা ইটস অলসো আ স্টাইল স্টেটমেন্ট, এটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। এবং তোমার স্টাইল স্টেটমেন্ট যদি রাজনৈতিক বার্তা দিতে পারে, আমার তো মনে হয় দ্যাট ইজ গ্রেট।
অতীতেও এরকম স্টাইল স্টেটমেন্ট কিন্তু ছিল, মানে বিতর্ক থাকুক, অন্য দলে ছিলেন তিনি, সব ঠিক আছে, মানে গলায় একটা গামছা নিয়ে রেজ্জাক মোল্লা চাষার বেটা, আরে ভাই ইটস এ স্টাইল স্টেটমেন্ট, উনি সেটা সেট করেছেন সেই ন্যারেটিভটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে হয় না সচেতন অবচেতন ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লোকে এত বাজে কথা বলে, টালির বাড়িতে থাকেন, নাটক করেন, ইত্যাদি ইত্যাদি। তা ওই হাওয়াই চটি পড়ে মুকেশ আম্বানির বাড়িতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান, কিংবা ইউনেস্কোতে যাচ্ছেন, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, স্পেনে যাচ্ছেন, ওই হাওয়াই চটিটা না বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি বলছি যারা এই অবহেলা করছেন, যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তারা একটু রাস্তায় নেমে দেখুন, মানুষ এটা পছন্দ করে, ভালোবাসে। ইটস অলসো আ স্টাইল স্টেটমেন্ট। ওকে, তো আবার একটু এবার আমি আবার রাজনীতির প্রশ্নে ফিরে আসি। আচ্ছা, তো 26 কড়া নাড়ছে, নির্বাচনের প্রস্তুতি সংবাদ মাধ্যম হিসেবে আমরা যেমন শুরু করেছি, রাজনৈতিক দলগুলোও শুরু করেছে। তোমার কি মনে হয় যে 26-এ, আমি নাম্বারের প্রশ্নে পরে আসবো, আমি যেটা জানতে চাইবো যে 26-এ আগের বিধানসভা নির্বাচন থেকে এই বিধানসভা নির্বাচনের যে সময়কালটা কেটে গেল, এই কেটে যাওয়ার মধ্যে প্রধান ইস্যুগুলো কি হতে চলেছে? মানে সরকার পক্ষের ইস্যু কি হতে চলেছে, সরকার কি নিয়ে মানুষের কাছে যাচ্ছে, শুধুমাত্র এইটা তো নয় যে বিরোধী দল কি কি, মানে কেন্দ্রে যারা ক্ষমতায়, এখানে যারা বিরোধী তারা কি কি কেন্দ্রীয় সরকারের থেকে খারাপ করেছে, সেইটা তো নয়, ডেফিনেটলি নয়। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 95টা সামাজিক স্কিম, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যেখানে, সেই প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। সেটা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি 2021 সালে দেওয়া হয়েছিল, আজকে দেখুন ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার। তো ন্যাচারালি তো আমরা এটা বলবো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, অন্যদিকে বাংলা বিরোধী জমিদারদের বাংলার প্রতি হিংসা, ঈর্ষা, প্রতিহিংসামূলক আচরণ, এটাই নির্বাচনের ইস্যু। বাংলাকে দখল করবার জন্যে 2014 সালের পর থেকে আমরা ইডি দেখেছি, সিবিআই দেখেছি, নির্বাচনের সময় সিআরপিএফ দেখেছি, 7 দফা 8 দফা 9 দফায় ভোট দেখেছি, সিআরপিএফ সিআইএসএফ দেখেছি, তারপরে কেন্দ্রীয় টিম পাঠানো দেখেছি নির্বাচনে হেরে যাওয়ার পরে। কি না, 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে, 157টা টিম বাংলায় এসেছে, ফিরে গেছে, দুর্নীতির এক নয়া হিসেব তারা দেশের মানুষের সামনে রাখতে পারেননি। 100 দিনের কাজের টাকা 2019 সালের পর থেকে বাংলায় শূন্য, 1 পয়সা দেয়নি কেন্দ্রের সরকার। সেই ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষ ফুঁসছেন, এবং পরবর্তীতে আমি আপনাদের বলছি, এসআইআর করে তৃণমূল কংগ্রেস যে কথা বলছে, বিজেপি সেটাতে শিলমোহর লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এসআইআর নিয়ে আমি বিস্তারিত কথা হলো না আগে, আমি এখন তোমার কাছ থেকে জানতে চাইবো যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন মতামত বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু তার মধ্যে একটা বড় অংশের জায়গা থেকে এরকম তথ্য, কেন্দ্র ধরে এরকম তথ্য অনেকে বলছেন যে অনেক হিন্দিভাষী মানুষ, অনেক কেউ, কোনো পক্ষ বলছে যে এদের বাড়ি আদৌ এখানে নয়, এরা ইউপি বিহারের বাসিন্দা, এরকম নানা রকম কথা আসছে, যাদের নাম বাদ গেছে। উল্টো দিকে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে বলে এসছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু দেখা যাচ্ছে খসড়া তালিকায় অন্তত সেই 1.5 কোটি রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এসআইআর হলোটা কি, মানে ব্যাপারটা কি হলো এসআইআর? দেখুন কি হলো, এটা তো সবে একটা খসড়া তালিকা এসছে সামনে, কিন্তু বিজেপি যে টার্গেট বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন হয়তো সেই টার্গেটটা ফেল করেছে। আমরা তো প্রথম থেকে বলছি যে বিজেপির কার্যত দলদাস হিসেবে কাজ করেছে নির্বাচন কমিশন। শুনুন, গ্রাম বাংলায় ধর্মীয় রাজনীতিকে প্রমোট করবার জন্যে বিজেপি গিয়ে বুঝিয়েছে যে আমরা এসআইআর করে সব মুসলমানদের নামটা বাদ দিয়ে দেবো, হিন্দু রাষ্ট্র হবে, সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবো। 58 লক্ষের বেশি মানুষের নাম খসড়া তালিকায় বাদ গেছে। আপনি খুঁজে দেখুন, চলে যান উত্তর 24 পরগনার বাগদা, বনগা, বসিরহাট, বাদুড়িয়া, অশোকনগর, মতুয়া সম্প্রদায় অধ্যুষিত যে অঞ্চলগুলো, কোথাও হিন্দু মুসলমানদের নাম বাদ যায়নি। যাদের নাম বাদ গেছে তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ। যে কথা আমরা প্রথম থেকে বলছি, এসআইআর এর মাধ্যমে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়, তাহলে গরিব, খেটে খাওয়া হিন্দু মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই হচ্ছে,
তার কারণ বিজেপি তো ওখানে ধর্মের রাজনীতি করতে গিয়ে এমন, আপনি চলে যান নবদ্বীপে, একটা লোকের দেখা যাচ্ছে 70 জন মানুষ, তার বাবা একজনই। আপনি চলে যান, আমার এখানে হয়েছে ডানকুনিতে, একজন জীবিত কাউন্সিলর, তাকে মৃত হিসেবে দেখিয়েছে, সে ধর্মে মুসলমান নয়, হিন্দু। ওয়াই? নিউ আলিপুরে চলে যান, পর পর বাড়ির পর বাড়ি তারা জীবিত হিন্দু ভোটার, তাদের নাম বাদ গেছে। তাহলে এই জায়গা থেকে এটা পরিষ্কার যে ওরা যে ধর্মের জিগির তুলে যে রাজনীতিটা করতে চাইছিল সেটাতে ওরা ফেল করলো, এবং যে নামগুলো বাদ যাচ্ছে এটা পুরোটাই মিসম্যানেজমেন্ট অফ ইলেকশন কমিশন। আচ্ছা, যে কারণে আমরা বলছি যে প্রক্রিয়াটা 2 বছর বা 1.5 বছরে হওয়ার কথা সেটাকে যদি আপনি 2 মাসে করতে যান, তাতে যে মেস হওয়ার সেই মেসটা হয়েছে। এবং আমরা বলছি আইনি পথেই লড়াই আমরা লড়বো। কেউ বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালী খাতুন, বীরভূমের মেয়ে, দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কেন না? সে বাংলায় কথা বলে। আমরা আইনি পথে লড়াই করে তাকে তো বার করে নিয়ে আবার ভারতবর্ষে এসেছি। আমি সাধারণ মানুষকে বলবো আতঙ্কিত হবেন না, শেষ পর্যন্ত লড়বেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আপনাদের জন্য শেষ পর্যন্ত। আমি প্রশ্নটা করবো যে অনেক মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, রাইট? টানা খবরে দেখা গিয়েছে বহু জায়গায় এমন ঘটনা ঘটেছে যেগুলো অনভিপ্রেত, শুধুমাত্র টেনশনে, শুধুমাত্র কি হবে কি পরিণতি হবে এটা বুঝতে না পেরে তাদেরকে দলের মুখপাত্র হিসেবে বা দল হিসেবে তুমি কি বার্তা দেবে, কি বলবে তাদের? দেখুন, আমার এরকম কি করে কমবে? আমার এরকম সুযোগ হয়েছিল, এরকম মৃতা যারা মারা গেছেন তাদের মধ্যে আমি একটি বাড়িতে গেছিলাম, পার্টি আমাকে পাঠিয়েছিল। তো আমরা ন্যাচারালি দলের পক্ষ থেকে যেটা বলছি যে হ্যাঁ অবশ্যই যারা বাড়ির পরিবারের লোককে হারালো তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। রাজ্য সরকারের মতো করে তার ব্যাপারটা দেখেছে, কিন্তু দলীয়ভাবেও যা সহযোগিতা করার সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে করেছেন, দলীয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সহযোগিতা করেছেন, এবং আমরা সর্বতোভাবে পাশে থাকব। কিন্তু বাংলার যে ক্ষোভের আগুন, বাংলার যে প্রতিবাদের আঙুল, বাংলার যে প্রতিবাদী চরিত্র, যে বাংলা 47-এর স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই বাংলাকে আবার রাগতে হবে, সেই প্রতিবাদের আগুন জ্বালাতে হবে। যে আগুনে ব্রিটিশদেরকে ভয় পেয়ে ভারত ছাড়া হতে হয়েছিল, আগামী দিন এই বাংলা থেকেই দিল্লির জমিদারদের আমরা দিল্লি থেকে সরাবো। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আজ নয় কাল এই বাংলাই নেতৃত্ব দেবে। আপনি ভাবুন না, ওরা বিনয় বাদল, দীনেশ, সুভাষ বোস, রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম দিল্লির চিফ মিনিস্টার বলতে পারছেন না, প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলছেন, মাস্টারদা সূর্য সেন বলতে পারলেন না, মাস্টার বলে থেমে গেলেন। এরা দেশ চালাবে আর এরা আমাদেরকে বলবে দেশদ্রোহী, তো এই বাংলার প্রতিবাদ করবে না? আচ্ছা, কেন্দ্রের লড়াইয়ের কথা, দিল্লি স্তরের লড়াইয়ের কথা তুমি বললে, তুমি ত্রিপুরায় রাজনীতি করেছো। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে রাজনীতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং পৌঁছেছে মানুষের কাছে। ত্রিপুরায় কেন হলো না, বা ত্রিপুরায় কেন হচ্ছে না? না, দেখুন, আমার যেটা মনে হয় যে ত্রিপুরার ক্ষেত্রে নিশ্চিতভাবে মানুষ আমাদের সঙ্গে আছেন। মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়, মানুষ চায় যে আমরা ওই জায়গাতে, কিন্তু আমার যেটা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমার মনে হয় হলো না বলে কিছু নেই। আজকে হয়নি, আগামী দিন হবে। বামফ্রন্ট সরকারকে এখান থেকে সরাতে 34 বছর সময় লেগেছিল, আচ্ছা 30 বছর সময় লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা আপনি কেন ভাবছেন যে ত্রিপুরায় কোনো দিন হবে না? ত্রিপুরায় আমরা যদি 3 মাসে প্রায় 24.07% ভোট, কেমন ছিল, খুব ভালো ছিল। না হলে 3 মাসে কি করে পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 25%-এর কাছাকাছি ভোট পায়? তার মানে মানুষের সমর্থন ছিল। তা সেই জায়গা থেকে আগামী দিন হবে না এটা কেন ভাবছেন? আগামী দিনেও হবে। আচ্ছা, এবং শুধু ত্রিপুরা নয়, অন্যান্য রাজ্যগুলোতেও হবে। আসামে আমরা লড়ছি, গোয়াতে আমরা লড়ছি, কিন্তু শুরুতেই একদিনে তো সব হয়ে যাবে না। আর বিজেপির হাতে এত টাকা, বিজেপির হাতে এত গুনস অ্যান্ড গানস, ত্রিপুরায় যা করেছে আমাদের সাথে, আমরা তরোয়ালও দেখে নিয়েছি, বড় বন্দুকও দেখে নিয়েছি, আর বিজেপির যে নোংরামি ওরা করেছে আমাদের সাথে, এবং এখনও আমাকে ত্রিপুরার কেস লড়তে হচ্ছে। আচ্ছা, এখনও ওখান থেকে সামান এলে আমাকে যেতে হচ্ছে।
অথচ মার খেয়েছি আমি, আর খুনের মামলার ধারা দিয়েছে আমার বিরুদ্ধে। আচ্ছা আইনি পথে নিশ্চিতভাবে লড়াই হবে। আচ্ছা। ভোটের প্রচারে এ প্রান্ত থেকে ও প্রান্ত তোমাদের ছুটে বেড়াতে হয় সব সময়, মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, কিন্তু এই প্রচারের এবং ভোটের অঙ্কে যাওয়ার আগে আমি একটু অবসরটা জেনে নিই। তুমি যতক্ষণ প্রচার করছো, যতক্ষণ রাস্তায় ঘুরছো, মানুষের সঙ্গে কথা বলছো, মিছিলে যাচ্ছ, এর বাইরে তো একটা সময় থাকে যে সময়টা ব্যক্তিগত। না, ব্যক্তিগত বলতে আমি তো ম্যাক্সিমাম সব জায়গায় চেষ্টা করি গাড়িতে ট্রাভেল করবার। আচ্ছা। সব জায়গায়, মানে সেটা নর্থ বেঙ্গল হলেও গাড়িতে যাই, কারণ রাস্তায় অনেকের সাথে দেখা হয়। এইবার এই তুমি মানে অবসরটা কি গান শুনে বই পড়ে কাটে? অবশ্যই গাড়িতে থাকলে নিজস্ব একটা প্লে লিস্ট আছে, আচ্ছা গান শুনে কাটে। আচ্ছা এবং আমি সব রকমের গান শুনি, আচ্ছা সব রকম, আচ্ছা। অনেক ভাষারও অবশ্য। সিনেমা দেখার সময় পাও? না, একদম পাই না। একদম সিনেমা পাও না? দেখার সময় একদম পাই না। এমনও হয়েছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ ডাক এসেছে, হল থেকে বেরিয়ে আসতে হয়েছে। মানে পুরোটা দেখতে পারো? পুরো সিনেমাটা দেখে উঠতে পারিনি। আচ্ছা। থিয়েটার দেখার ক্ষেত্রে, নাটক দেখার ক্ষেত্রে এরকম হয়, কিন্তু খুব কম দেখা হয়। মানে যা দেখতাম এক সময়, তার তুলনায় সেটা কিচ্ছু না। বই পড়া হয়, কিন্তু আচ্ছা, রাজনীতি করতে গেলে কি বইটই পড়তে হয় খুব নিয়মিত? আমার তো মনে হয় যে রাজনীতি করতে গেলে সবচেয়ে বেশি বই পড়া উচিত। সবচেয়ে বেশি বই পড়া? সবচেয়ে বেশি বই পড়া উচিত, এবং সব রাজনৈতিক দলের মুখপত্রগুলো আগে পড়া উচিত। আচ্ছা, তুমি মোটামুটি ম্যানিফেস্টো বা সমস্ত কিছু? আমি তো অবশ্যই পড়েছি। তো আমি বলছি যে এই যে দুনিয়া কাঁপানো 10 দিনও পড়েছি, আর কমিউনিস্ট ম্যানিফেস্টোও পড়েছি। আচ্ছা। সেটা অবশ্য প্রেসিডেন্সিতে থাকার সুবাদে হয়েছিল। কিন্তু আমি বলছি যে এই যখন এই যে পড়ার কথা বললে, বই পড়ার কথা বললে, এই যে অনুশীলনটা একজন বক্তা হিসেবে যাওয়ার সময়, বা যখন সরকারি প্রকল্পের কথা বলছো, বা যখন বিরোধী রাজনৈতিক দলের উল্টো দিকে রাজনৈতিক দলের বিরোধিতা করে বক্তব্য রাখছো, তার যে পরিসংখ্যান, তার যে নীতি, এই সমস্ত কিছুর তো ইতিহাসটা জানার, কণ্ঠস্থ থাকার একটা তথ্য থাকার জন্য। এবারে এইটা কিভাবে হয় পুরো জিনিসটা? আমার মনে হয় এই তথ্যভিত্তিক গ্রুমিংটার ক্ষেত্রে, তথ্য ভিত্তিক হওয়ার ক্ষেত্রে দলকে অনেক বেশি তথ্যভিত্তিক যিনি করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ক্রেডিট মাস্ট। কিভাবে করেছেন? না, সার্বিকভাবে দলের একদম বুথ স্তর, ব্লক স্তর পর্যন্ত যে ডেটাটা সাধারণ মানুষকে বলতে হবে সেটা পৌঁছে দেওয়া। আচ্ছা। তিনি এবং তার অফিস লাগাতার পড়ে থেকে এটা একদম ব্লক বুথ স্তর পর্যন্ত, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের পর্যন্ত সেটা পৌঁছে গেছে, যাতে তারা পৌঁছে যায়, যাতে তারা বলতে পারে, ফ্যাক্টটা জানতে পারেন। সাধারণ মানুষের কাছে এই পরিসংখ্যানগুলো কিন্তু এখন খুব সহজে পাওয়া যায়, এবং সেটা আমরা করেছি, বলেছি। সুতরাং আমার মনে হয় সার্বিকভাবে পড়াশোনা করা খুব জরুরি। আর রাজনীতির পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি মানে আমার ক্ষেত্রে রাজনীতি পড়াশোনা বাদ দিয়ে আমি একটু ম্যাগাজিন বেশি পড়ি। আচ্ছা। কবিতা বেশি পড়ি। আচ্ছা। মানে উপন্যাসের থেকে কবিতা বেশি পড়া হয়। তোমার প্রিয় কবি বলা মুশকিল, তাই তো? এই সময়ের কবি শুনলে আবার এটা অনেক, এখনকার সময়ের কবি অবশ্যই জয় গোস্বামী, ভাস্কর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া নবারুণ ভট্টাচার্যের কবিতা আমার খুব প্রিয়, খুব পছন্দের। এবং তাছাড়া একটু সব মানে শুরুর দিকে গেলে আমার অবশ্যই জীবনানন্দ দাশকে একরকমভাবে ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এই সব এই যে পড়ার অভ্যাস, এই কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ভাস্কর চক্রবর্তী হয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায় হয়ে তুমি যখন একটা প্রচার মঞ্চে গিয়ে দাঁড়াবে, পুরুলিয়ায় বা বাঁকুড়ায় বা বীরভূমে বা বর্ধমানের কোনো একটা গ্রামে, তখন তার ভাষাটা সম্পূর্ণ বদলে যাবে। তখন তার কমিউনিকেট করার ভাষাটা বদলে যাবে, মানুষের সঙ্গে কথা বলার ভাষাটা বদলে যাবে। তো 26-এর নির্বাচনে প্রচারে কিছু কি ঠিক হয়েছে? তুমি কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ? না না না, এরকম ভাবে এক্ষুনি তো কিছু ঠিক হয় না। আমরা সারা বছর সাধারণত তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে কানেক্টেড, কোনো না কোনোভাবে, কোনো না কোনো কর্মসূচি। আমরা কিন্তু পাবলিকের সঙ্গে প্রতি মাসে আমাদের সেই যোগাযোগটা রয়ে গেছে, সেটা অবিচ্ছেদ্য। নির্বাচন বলে বেশি পরিশ্রম করব, নির্বাচন নেই বলে যেটা বলা হয় যে পরীক্ষার আগে দুদিন না কেটে, আমি জাস্ট এই কথাটাই বলছি যে তৃণমূল কংগ্রেস সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করা দল, আর বিজেপি হচ্ছে টুকলি করে পাশ করতে চাওয়া দল। সারা বছর পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারটা পৌঁছে দিচ্ছে, সেটা সরকারের পরিশ্রম। আর তৃণমূল কংগ্রেসের পরিশ্রম হচ্ছে মানুষের আওয়াজটাকে সরকার পর্যন্ত পৌঁছে দিয়ে মানুষের কাজটা সরকারকে দিয়ে করিয়ে নেওয়া।
সেটা তৃণমূল কংগ্রেসের কাজ। আর বিজেপি টুকলি করে লাডলি বাহেন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, খবরের কাগজ জুড়ে বিজ্ঞাপন, কিন্তু আদতে শূন্য। সেটা সাধারণ মানুষ ধরে ফেলেছেন। আর বাংলার লোক বুদ্ধিমান, বাংলায় ওই বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট কালচার হবে না, নেভার এভার। তোমার কাছে যদি এই প্রশ্নটা রাখা যায় যে ধরো তুমি যে বয়স থেকে ঠিক করেছিলে রাজনীতি করবে, সেই বয়সে যদি কেউ এখন বলে যে সে রাজনীতি করতে চায় বা রাজনীতিতে আসতে চায়, তাকে কি বলবে? মানে অনেকেই তো এরকম আছে, অনেকে এরকম বলে তো। আচ্ছা, তোমার কাছে কেউ এসে কখনো বলে? হ্যাঁ, অবশ্যই বলে, কিরকম বলে? রাজনীতি করতে চাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি, আমার ক্ষেত্রে মানে আমি যেভাবে মানে যে বইগুলো টুকরো টাকরা পড়েছি, খুব পড়েছি এরকম বলছি না, কিন্তু যা পড়েছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু, না না বুঝতে পেরেছি। রাজনীতি করতে গেলে তোমাকে ওই জনসংঘের ইতিহাসও পড়তে হবে, কমিউনিস্ট ম্যানিফেস্টোও পড়তে হবে, তোমাকে সব খাবারগুলো টেস্ট করে দেখতে হবে। তুমি যদি না জানো কোনটা কেরোসিন, কোনটা পেট্রোল, কোনটা ডিজেল, তাহলে ঠিক জায়গায় ঠিক বারুদ দিয়ে তোমার আগুন জ্বলবে না। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান, আমার মনে হয় যে রাজনীতি করতে গেলে পড়াশুনো এবং চোখ কান মাথা খোলা রাখা। আর মাথা তখন খোলে যখন বইয়ের পাতাগুলো খোলা থাকে। আচ্ছা, সুদীপ কি নিজের লোকালিটিতে, নিজের এলাকায়, নিজের ছোটবেলার বন্ধুর কাছে, সবার কাছে খুব অ্যাক্সেসেবল এখনো? এই আমি আপনার সাথে কথা বলতে আসার আগেই আমার 2014, মানে এই ধরুন 10 বছর আগের বন্ধু, সে আমাকে বললো যে এই রবিবার দিন এই নাটকটা আছে, টিকিট কাটবো? আমি বললাম হ্যাঁ, কেটে ফেল। আমি এইটা সময় থেকে এই সময়টা পর্যন্ত ফ্রি। তো আমি দেখলাম সময়টা ম্যাচ করে গেল। তো আমি খুব স্বাভাবিকভাবে, মুখে মাস্ক পরে হোক, যেভাবে হোক, আমি সুন্দরভাবে গিয়ে আমার এই সমস্ত করে আসি। আমি এখনও মাচায় বসে চা খাই, চায়ের দোকানে গ্রামে। আমি আমার মতো করে, আমার এসব কোনো ব্যাপার নেই। এবং আমার মনে হয় যে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জানো তো। নাহলে ওই যদি মাটি থেকে উঠে গিয়ে মাটির গন্ধটা চলে যায়, তাহলে কিন্তু তোমার ভাই প্রবলেম আছে। তাহলে রাজনীতিটা হবে না? রাজনীতিটা হবে, সাময়িকভাবে হতে পারে, দীর্ঘমেয়াদে হবে? দীর্ঘমেয়াদী হবে না। তার কারণ মানুষ সব দেখছে। সুদীপ কি ভোটে দাঁড়াচ্ছে? হাউ শুড আই নো? তুমি তো জানবে, তুমি ভোটে দাঁড়ালে। না না, এটা তো আমার জানার বিষয় না। এটা আমাকে যদি দল যদি বলে ঝান্ডা লাগাতে, আমাকে দল যদি বলে প্রচার করতে, আমাকে দল যেটা বলবে আমি সেই টাস্কটা করব। আচ্ছা, তোমার অ্যাসপিরেশন নেই ভোটে দাঁড়ানো? দেখো, রাজনীতি যারা করে তাদের সবার অ্যাসপিরেশন যদি ভোটে দাঁড়ানো হয়ে যায়, তাহলে সেটা খুব সমস্যা। আচ্ছা, তাহলে রাজনীতি করতে এসেছি কি ভোটে দাঁড়ানোর জন্য? তাহলে যে ভিশন থেকে রাজনীতি করতে এলাম, যা দেখে রাজনীতি করতে এলাম, সেই সংস্কারের কাজগুলো করতে গিয়ে যদি তুচ্ছ ছোট্ট একটা ভূমিকাও থেকে যায়। আমার তো মাঝে মাঝে গঙ্গার ঘাটে কোথাও চা খেতে বসে মনে হয় যে যদি ভালো 20টা ছেলে পেতাম রে, 20টা ছেলে মিলে একটা টিম করে, কেন এরা তো গঙ্গার মিশন কিছু করে না। তুমি বাবুঘাটে যাও, এত ওরা ঘাটগুলোকে, মানে গোটা গঙ্গাটাকেই যেভাবে নোংরা করে রেখেছে, এই কাজ করতে হবে। আমি বিইং এ পলিটিশিয়ান, আমার মাঝে মাঝে মনে হয় শহরের রাস্তায় নেমে প্লাস্টিকগুলো কুড়িয়ে একটা ঠিক ডাস্টবিনে ঢোকানো, এটা একজন রাজনীতিক করতেই পারেন। গঙ্গার ঘাটটা পরিষ্কার করতেই পারেন। সুতরাং এটাতেও পলিটিক্সের ভূমিকা আছে। সবার কাজ, সবাই ভোটে দাঁড়ালে, 294টা তো মাত্র সিট হতে পারে। আমি অ্যাসপিরেন্ট, 3000 লোক অ্যাসপিরেন্ট ভাই। তো যারা পার্টিটা চালাচ্ছে তারা ডিসাইড করবেন। আচ্ছা, একটা কথা শুনতে শুনতে অনেকেই যায় যে, মানে রাজনীতির লোকেদের আরো বেশি শুনতে হয় যে রাজনৈতিক নেতা কিছু ধরনের আছে, যে রাজনৈতিক নেতা, পুলিশ, এরকম কিছু আছে। সেটা যদি কেউ শোনে, সে বলে যে না, তাহলে তো ও বোধহয় দুর্নীতিগ্রস্ত, তাহলে তো ও বোধহয় করে তদবির করে কিছু একটা করিয়ে নিতে পারে। পুলিশকে দেখলেই হয়তো একটা সাধারণ মানুষ, যার হয়তো সেই কোনো রকম ওয়ার্ল্ড ভিউই নেই, সেই মানুষটাই হয়তো বলবে যে পুলিশ তার মানে তো ঘুষ খায়। এবার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তাদেরকে কেউ কেন বলবে যে তুমি রাজনীতি করো, তুমি রাজনীতিতে যাও, তোমার মানে দেশের হয়ে কাজ করার জন্য তোমার এই সংসদীয় রাজনীতিতে যাওয়া বিশেষ প্রয়োজনীয়। এই যে ধারণাটা তৈরি হয়েছে নেতা মন্ত্রী পুলিশ ইত্যাদি সম্পর্কে, এইটা কি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সেই কারণে একটু বেশি
কখনো কখনো বিমুখ হয়ে যায় একটু? আমি কোন প্রজন্মের? হ্যাঁ, আমি সেটাই সেই কারণে আমার পরের 5 বছরে যারা পলিটিক্সে আসতে চাইছে তারা কোন প্রজন্মের? আর আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি ডেফিনেটলি বলবো যে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকলে না হলে মনে হয় মরা মাছ। স্রোতের সঙ্গে যারা যাচ্ছে সব পলিটিশিয়ান খারাপ নয়, একজন দুজন তিনজন চারজন খারাপ, তার জন্য বাকি 40 জনের বদনাম হয়। ট্রু এটা, সেটা সব দলে সেটা সেটা সব দলে সব থাকতে দলে, পারে। হ্যাঁ। কিন্তু আমি আপনাকে বলছি যে যদি স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে এই এক্সাম্পলটা সেট করতে না পারি, তাহলে রাজনীতি করতে এলাম কেন? যদি সবার মতোই হয়ে যাই, সবার মতোই যদি হয়ে যেতে চাইতাম, তাহলে প্রেসিডেন্সিতে তো একটা নকশাল সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারতাম, আমার এত ট্রাভেল হতো না। সবার মতোই যদি হতাম, তাহলে মাস্টার্সে আমার যা রিপোর্ট কার্ড ছিল, তাহলে আমি অনায়াসে বাইরে গিয়ে পিএইচডি করতে পারতাম, করলাম না কেন? সুতরাং বাকিদের মতো অ্যাটলিস্ট কোথাও একটা চাকরি স্কুলে পড়াতে পারতাম, করলাম না কেন? আমার সেই কারণে মনে হয়েছে যে বাইরে থেকে জাজ করা উচিত না, ভেতরে আসুন, এসে রাস্তায় নেমে রাস্তা পরিষ্কার করতে হবে ভাই। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে বসে রাজনীতি, পুলিশ, মন্ত্রী পরিষ্কার হয়ে যাবে না। লেটস কাম অ্যান্ড জয়েন ইন পলিটিক্স। এসো, লড়াই করো, হাতে ঝাড়ু ঝাঁটা নাও, যে জায়গাটা নোংরা মনে হচ্ছে পরিষ্কার করো, কিন্তু জাজ করো না বাইরে থেকে। বাইরে থেকে জাজ করো না। জাজ করলে জাজ করতে পারো, সেটা তোমার স্বাধীনতা, বাট ডোন্ট হার্ট পিপল এমন কিছু বলে যার জন্য বাকিরা সবাইকে ক্ষতিগ্রস্ত, মানে হীনমন্যতায় ভোগে তারা। ঠিক। এই পারসেপশন, সোশ্যাল মিডিয়া তো আজকের সময় একটা পারসেপশন তৈরি করে দেয়। তা আমি সোশ্যাল মিডিয়া এমন একটা ন্যারেটিভ সেট করে দিলাম, এখানে মিডিয়ারও ভূমিকা আছে, মিডিয়ারও ভূমিকা আছে। মিডিয়া একটা বিষয়কে নিয়ে, কালকে একটা বিষয় ছিল প্রাইম টাইমে, আজকে দেখো প্রাইম টাইমে সেই বিষয় নেই। সবই বাজারে চলছে ভাই। তুমি যা মানে তুমি কি লোকে মিডিয়া যা দেখায় তোমাকে, শঙ্খ ঘোষ লিখেছিলেন। এইবার তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে অ্যাসপিরেশনের কথা আমি বলছিলাম, সেই অ্যাসপিরেশন প্রত্যেক মানুষের জীবনে থাকে। একজন সাংবাদিক চায় একদিন সম্পাদক হতে, ট্রু। একজন ক্রিকেট খেলোয়াড় হয়তো চায় একজন জাতীয় দলের হয়ে খেলতে, তেমন একজন রাজনৈতিক কর্মীরও অ্যাসপিরেশন থাকে। তোমার অ্যাসপিরেশন? দেখো, আমি আগেই বলেছি যে আমার একটু প্রবলেম আছে, আমি একটু পারফেকশনিস্ট। আচ্ছা। আমার সবসময় মনে হয় যে এটা আরেকটু বেটার হতে পারতো, ওকে, এই জায়গায় এই কারেকশনটা করতে হবে। সুতরাং আমি এলিজিবল এটা বলবার মতো জায়গায় আমি এখনো আছি বলে আমি মনে করি না। তার কারণ আমার মনে হয় যে এই এলিজিবিলিটির কোনো শেষ নেই। যত ধার দেবে ছুরি তত মানে ধারালো শার্প হবে, এবং তা দিয়ে তুমি যা কাটতে চাইছো তা কাটা যাবে। সুতরাং নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এই অ্যাসপিরেশনটা ডেফিনেটলি আছে যে ভালো কিছু করব, ভালো কাজ করব, সুযোগ যদি পাই তাহলে ভালো কাজ করব ডেফিনেটলি। এবং এই যে তোমরা যেটা বললে যে পারসেপশন অ্যাবাউট পলিটিক্স, সেটাকে তো ডেফিনেটলি চেঞ্জ করতে হবে সবার আগে, নাহলে দেশ থাকবে কিসে? কারা পার্লামেন্টে যাবে? বিহারের বিধানসভা নির্বাচনে শপথ নেওয়ার যে করুণ দৃশ্য আমরা দেখেছি, চোখ ফেটে জল আসে আমাদের। এই রাজ্যটা এরা চালাবে? এরা দেশ চালাবে? ইতিহাস জানে না শিক্ষামন্ত্রী, দেশের একজন মিনিস্টার, সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি, অনুরাগ ঠাকুর, তিনি বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত বলে দিচ্ছেন। এরা দেশ চালাচ্ছে। তো যদি আমরা না সরব হই, আমরা যদি না নিজেদের পড়াশোনা, নিজেদের মেধাটা নিয়ে সেই পর্যন্ত পৌঁছে যেতে না পারি, তাহলে আমরা ওই তাদের মধ্যে পড়ে যাব। দেখো, ছেলেটা বসে বসে সমালোচনা করছে, তুই নিজে কি করেছিস? আমার মনে হয় সেই পর্যন্ত মানে আজ থেকে 20 বছর বাদে তুমি এমন একটা মানে আমি এক্সাম্পল দিচ্ছি, আজ থেকে 20 বছর বাদে হয়তো সুদীপ এমন একজন রাজনীতিক হয়ে উঠলেন, বা এমন একটা উদাহরণ হয়ে উঠলেন যেখানে এই স্বচ্ছতার জায়গাগুলো ভীষণ স্পষ্ট থাকবে। এটাই তোমার অ্যাসপিরেশন বলতে চাইছো? সকলের আশীর্বাদ থাকলে আমি চেষ্টা করব। আই ওয়ান্ট টু টেক রিস্ক। আমার খুব ভালো লাগে যে কোনো রিস্ক নিতে। পলিটিক্স কিন্তু একটা রিস্ক। যারা বসে ভাবছেন যে এই ছেলেটা পলিটিক্স করে, বড় বড় কথা বলছে, ওর জীবনে কোনো রিস্ক নেই, ওর তো লাইফ সেটেলড, আমাদের রিস্ক সবচেয়ে বেশি। মাইনে করা চাকরি নয়, মাইনে করা চাকরি নয়। 2019 সালে সবাই বলেছিল সরকার পড়ে যাবে,
আর আমরা যেভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম, বিজেপি এসে আমাদের বাড়ি ভাঙচুর করে বাবা মাকে খুন করে দিয়ে আমাদের মেরে দিয়ে চলে যেত। রিস্ক। ত্রিপুরায় যখন রাস্তায় একটা পতাকা নিয়ে বেরিয়েছি না, আমার মনে হয়েছে রিস্ক, বাট উই হ্যাভ টেকেন দ্য রিস্ক ইউনাইটেডলি। আমি সকলকে বলবো, ওই একটা কথা আছে না, রিস্কে ইস্ক আছে, রিস্ক নাও, ভালো কিছু হবে। টেক রিস্ক, অলওয়েজ টেক রিস্ক। 2026-এ কি হবে ফলাফল? 2026-এ আমি আপনাদের বলছি যে দলের বক্তব্যের বাইরে গিয়ে আমার বক্তব্য আমি বলছি। একদম একদম। আমার যেটা মনে হয়, বিজেপি খুব বেশি হলে 35, খুব বেশি হলে 35, খুব বেশি হলে 35 রেকর্ড। আর যদি বিজেপির মানে যে অ্যাট্রোসিটিস বাংলার প্রতি, সেটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, এখনো এসআইআর এর ফাইনাল তালিকা বেরোয়নি, আশ্চর্য হব না যে ওরা বলছে না যে মুখ্যমন্ত্রী বদল করবার নির্বাচন। আমি বলছি 2026-এর নির্বাচন বিরোধী দলনেতা বদল করবার নির্বাচন। 2026-এ বাংলার পার্লামেন্ট অন্য বিরোধী দলনেতা থাকবে। কেন বলছি তোমাকে এই কথা, একটু বলি। 2011 সালে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রাইট? 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেন, পরের বার নারায়ণগড় থেকে হেরে গেলেন। চলে এসো 2016 সাল, বিরোধী দলনেতা আব্দুল মান্নান দাঁড়ালেন চাপদানি থেকে, হেরে গেলেন। 2021 সাল লোডশেডিং, নাম বলছি না আমি আর, বিরোধী দলনেতা। এটা ট্রেন্ড। আচ্ছা, তোমরা নামটা যারা কেন বলো না? এটা বিকজ আই ডোন্ট লাইক দিস পারসন। আমি এই স্বার্থান্বেষী স্বার্থপরদের অপছন্দ করি। আমার মনে হয় যে যাদের যে মাটির একটা গাছ যদি মাটিটাকে, যে মাটিটা তাকে জল খাবারটা দিয়ে একেবারে বৃক্ষ তৈরি করলো, সে মাটিটাকে ভুলে যায়, ভুলে গিয়ে এই ভাষায় আক্রমণ করে। আমি তো নাম নিচ্ছি না, আমি তো অসম্মান করছি না, আমি নাম নিচ্ছি না। আমি বলছি যে এটা ট্রেন্ড। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা ছিলেন, তারা কেউ 5 বছরের বেশি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় থাকতে পারেননি, উনিও পারবেন না। হ্যাঁ, তুমি বললে বিজেপি 35, তাই তো? বিজেপি ম্যাক্সিমাম 35। আমি বলছি বিরোধী দলের মর্যাদা না থাকতে পারে বিজেপির। আচ্ছা, আর সেই মর্যাদা চলে গেলে, বিরোধী দলনেতা যদি হেরে যান, তিনি যদি আবার তৃণমূলে ফিরে আসতে চান? দেখুন, চায় তো অনেকে অনেক কিছুই। তুমি যারে নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতেটা নিচে। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলা দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকে ফিরতে হয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এসব থাকবে না। শুভেন্দু অধিকারীকে গুজরাটের গান্ধীনগরে গিয়ে কাউন্সিলর ইলেকশনে লড়তে হবে, বাংলায় রাজনীতি করার জায়গা থেকে। সুদীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। থ্যাংক ইউ তোমাদেরও, তোমাদের দর্শকদেরও, এবং আজকাল ডিজিটালের সকলকে ধন্যবাদ। যে কথাটা বলছিলাম, যে সামনেই নির্বাচন, এবং এই নির্বাচনের সময় তোমার সঙ্গে বারবার আমাদের কথা বলতে হবে হয়তো, কিন্তু তার মাঝেও তুমি এতটা সময় আমাদের দিলে, আমাদের সঙ্গে তোমার অভিজ্ঞতা ভাগ করে নিলে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দর্শকদের। আমরা আবার এক বচন বহু বচনের নতুন কোনো এপিসোডে নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো। ততদিন নজর থাকুক আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।